মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ছাদে এসেই প্রথমেই চোখ পড়ে গেল এই গাছটার। তোমাদের একটু ক্লোজ ভিউ দিলে তোমরা বুঝতে পারবে, মানে গাছের ডালে ডালে কুঁড়ি এসেছে। দেখো, লক্ষ্য করে দেখছো? এই দেখো, পুরো গাছের ডালে ডালে কুঁড়ি এসেছে। যাই হোক, আজকে ওয়েদারটা মোটেই ভালো না, একদম ফগি ওয়েদার। সকালবেলা থেকে উঠে ঠান্ডা আছে বলে বলবো না, তবু আমার একটা স্বভাব তো একটা সোয়েটার গায়ে দিয়ে নিই। আর এটা খুব পাতলা সোয়েটার, অসুবিধে কিছু হবে না, একটু বাদেই খুলে ফেলবো। আর কেমন যেন একটা ফগি ফগি ব্যাপার স্যাপার, কেমন যেন একটা। তা ফাল্গুন মাস পড়ার আগে এইরকম একটা ওয়েদার হয়, সবসময়ই হয় এটা। আর ঠান্ডাটা যেতে চায় আর ঠান্ডাটা না যেতে চায়, এইরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। তা এইরকম একটা ওয়েদার ঠিক আছে, চলুক, নিচে যাই। মনে তো হচ্ছে রোদ উঠবে, তবে একটু বেলার দিকে রোদ উঠবে মনে হচ্ছে, জানি না। তো এই ওয়েদারের পরিস্থিতি। আর এই ফ্ল্যাটটা তো শুনলাম যে এখন রং হবে না, এরা জল ফল খাওয়াবে তারপরে রং হবে। দাদা আবার কদিন ধরে বলছে যে আমার যে আর্টিফিশিয়াল গ্রাস আছে সেইগুলোকে পেতে দেবে ছাদে। কিন্তু এখন না, মানে কি বলতো, ছাদে পাতলে খুব খাটুনি হয়। কারণ বুঝতে পারছো তোমরা, তোমাদের একটু ক্লোজ ভিউ দিই। দাদা নানান রকম দেখো সার, হ্যাঁ, নানান রকম খোল টোল দেয়, তো দেখেছো এইগুলো সব নোংরা হয়ে আছে। আর এইগুলোই গ্রাসের মধ্যে পড়বে। তার মানে বুঝতে পারছো পরিষ্কারটা কিভাবে আমাকেই করতে হবে। যার জন্য না আমি আর গা দিই না গো। আগে এই মানে সিজন ফ্লাওয়ারগুলো যাক, যখন এইখানটা একটু পরিষ্কার হয়ে যাবে তখন ইচ্ছা আছে একটু ছাদে আর্টিফিশিয়াল গ্রাসটা পেতে দেবো। আর এখন পাত্রে যা নোংরা হবে, ও আমার ক্ষমতা নেই ওই খুঁটে 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 একটা একটা করে নোংরা পরিষ্কার করার মতো। নিচে যাই, নিচে গিয়ে কাজ করো। বলো কি রাঁধবে বলো? হ্যাঁ, দাদা আবার বলছে কি রাঁধবে বলো। রাঁধবো বলতে আজকে নিম ঝোল করবো, জানো আমরা এটা খেতে খুব ভালোবাসি। চলো নিচে গিয়ে দেখাচ্ছি আর তোমাদের একটু দেখাবো। বসন্তের উপযোগী একটা হ্যাঁ হ্যাঁ সে বলবো। আর নিচে যাব, নিচে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো। তবে আমার ভিডিওতে দেয়া আছে নিম ঝোলটা, তাও করছি যখন তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করে দেবো। রান্নাঘরে চলে এলাম, এসে আজকে নিম ঝোল করবো। তোমরা এটাকে নিম শুক্তও বলতে পারো, অসুবিধে নেই। এই ফাল্গুন মাঘ মাসে বা চৈত্র মাসে এটা অবশ্যই খেতে হবে, কারণ এটা পক্স প্রিভেন্টিভ। হ্যাঁ, এটা খাওয়া যে কত ভালো। আর কি করে করছি, কি কি দিচ্ছি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দেবো। প্রথমেই বলছি এতে একটু বড়ি লাগবে, জাস্ট একটু অল্প করে বড়ি দিয়ে দিলাম। যেহেতু তোমরা জানো আমি বড়ি খাই না, শুধু দাদার জন্য অল্প করে একটুখানি বড়ি দিয়ে দিলাম। তোমরা যেমন লাগবে সংসারের লোক হিসেবে তোমরা এই বড়িটা দেবে। বড়িটা দিলে খারাপ লাগে না। আমি যেহেতু বড়ি খাই না, আমি খুব একটা বড়ি টড়ি দিই না। দেখো এই বড়িটা ভেজে নিলাম, একটু লাল করেই ভাজতে হবে, কারণ এতে এমন কিছু জিনিস পড়ে না, খুব তামঝামের কিছু রান্না নয়। তোমরা সবাই এটা কিন্তু করে খেও, এটা আমার রিকোয়েস্ট থাকবে, আমার খেতে বড্ড ভালো লাগে। এবার আমি দেখো, কালকে বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম, একদম কচি কচি নিম পাতা এনেছি। নিম পাতাটা ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। নুন মাখালে কি হবে, একদম ফুটে যে ব্যাপারটা, এই দেখো এইরকম করে জলটা পুরো বেরিয়ে যাবে। এই যে এবার আমি নিম পাতাটা দিয়ে দেবো। আর এই ভাজা নিম পাতাটা খেতে দাদা খুব ভালোবাসে। আমি আবার বলছি আমি কিন্তু খাই না, মানে নিম পাতা ভাজাটা। তোমরা শুনে অনেকেই বলবে বাবা নিম পাতা ভাজা খাও না। এইটা দেখো নিম পাতাটা ভেজে দিচ্ছি, একটু বেশ কড়কড়ে করে ভাজবে। হ্যাঁ, তবে এই তেলটাই আসল, নিম ঝোলের এই তেলটাই আসল। এই গন্ধটা থাকবে,
সব নিম পাতাটা দিয়ে দিও না, দিলে কি হবে প্রচন্ড তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে মানে এর গন্ধটাই আসল, এই যে তেলের যে গন্ধটা বেরোচ্ছে না। হ্যাঁ, এইবার এটা হয়ে গেল। এইটা দেখো আমি এই নিম পাতাটা তুলে নেব, সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর এত সুন্দর কচি নিম পাতা, তো এত সুন্দর একটা ভাজার গন্ধ আসছে বন্ধুরা, কি বলি, দারুণ গন্ধ আসছে। আমি এবার আলু দেব। হ্যাঁ, আলুটা ভেজে নেবো, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি কি কি দেবো। আলুটা দিয়ে দিই, একটু নুনও দিয়ে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি করে ভাজবো, মানে সেদ্ধটা হয়ে যাবে। দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এটা হোক, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নিম ঝোলে কি কি ভেজিটেবিল পড়বে। এই যে বেগুন পড়বে, আর এইগুলো হচ্ছে রাঙালু, শিম, বিনস আর ডাঁটা। এই যে তোমরা দেখেছো, দাদা বলেছে একটা টিকটিকি ডাঁটা এনেছে বাজার করে, তা সেই ডাঁটাটাও আমি এর জন্যেই এনেছি। আর দাদাতে আমাকে না এই নিম ঝোল খেতে ভীষণ ভালোবাসি, আর আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে নিম ঝোল। যখন এই নিম ঝোলের সময় হবে, মানে এই ফাল্গুন চৈত্র মাসে, তৈরি এখনো ফাল্গুন মাস পড়েনি, যাই হোক এই সময়টা না আমার শাশুড়ি মা প্রায় দিন বলছেন, মানে নিম পাতা তো আবার রোজ খাওয়া যায় না, বলো না। আর সবাই এই জন্মদিন, শনি মঙ্গলবার, মানে নিম পাতা খাওয়ারও একটা ভীষণ চাপ। তা আজকে বৃহস্পতিবার আমি যার জন্য এই নিম ঝোলটা করছি। আর যেহেতু আমরা ভালোবাসি, এইটা হলেই মানে দারুণ দারুণ, তোমরা খেয়ে দেখো। আলুটা একটু ভাজা হোক, তারপরে আমি বলছি। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি সমস্ত আনাজটা এর মধ্যে দিয়ে দেবো। কি কি আনাজ তোমাদের বলেছি, রাঙালু, শিম, বেগুন করা যায় না, সব দিয়ে দিচ্ছি। সমস্ত আনাজগুলো দিয়ে একটু, খুব যে বেশি ভালো ভাজতে হবে তা নয়, তাহলে এর যে গুণটা নষ্ট হয়ে যাবে। আমি তো একটু রান্না করি বটে, একটু এগুলোর দিকেও আমি লক্ষ্য রাখি। মোটামুটি একটু ভাজবো আমি, একদম পরপরে করে, মানে শুকিয়ে যেমন খুব ভালো করে অনেক তেল লাগে, অ্যাকচুয়ালি নিম ঝোলে কিন্তু অত তেলও লাগে না, আর অত ভাজাভুজিও হয় না, জাস্ট একটু ভাজাভুজি হলেই হয়ে যায়। দেখো বন্ধুরা, মোটামুটি হালকা করে আমি একটু ভেজে নিলাম। হ্যাঁ, এরপরে একটু জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল খাই, খুব বেশি ঝোল ভালো লাগবে না। আচ্ছা, এতে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু ফোড়নে কিছু দিয়ে দিয়েছি, ফোড়নে কিন্তু কিছুই পড়বে না, আর অল্প করে একটু হিং দিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটাও কথা, এতে না পড়বে কোনো লঙ্কা গুঁড়ো, না পড়বে হলুদ গুঁড়ো, কিছুই পড়বে না অ্যাকচুয়ালি। এটা একদম সাদা সাদা হবে। আমি অল্প করে একটু হিং দিয়ে দিলাম, এর মধ্যে গন্ধটা ভালো আসবে, এইটুকুই দেয়া, এতে আর কিছু পড়বে না। এরপরে দেখো একটু দুধ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার তো জানো ফ্রিজ খারাপ হয়ে গেছে, এখন কবে সারাতে আসবে বাবা, জানো ফ্রিজের কথাটা মনে করলেই না আমার একদম মানে কি খারাপ লাগে, কি বলবো। ওই ওপরের ফ্রিজ থেকে সব টেনে টেনে নিয়ে আসছি। দুধও কালকে গিয়ে একটা দুধ নিয়ে এসছি, আমাদের তো আবার দই ছাড়া হয় না, ওই একটু একটু দুধ, লিকুইড দুধ আনছি, দই বসাচ্ছি, এই পর্যন্ত। আর এইটা হচ্ছে গুঁড়ো দুধ ছিল, একটু গুলে এতে দিয়ে দিলাম। আচ্ছা, আর কিছুই না, এটা যেমনি ফুটে উঠবে, আর একটু জল দিই বরঞ্চ। বন্ধুরা, জলটা দিলে কি হবে, আর একটু ঝোলের দরকার, একটু জল দিয়ে দিলাম এটা ধুয়ে, বাটিটা ধুয়ে। আচ্ছা, এটা একটু ফুটলে আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা বন্ধুরা ফুটে উঠেছে, মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আর এইসব আনাজ তো সেদ্ধ হবে, আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু, মোটামুটি একটু ভেজে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, একটু মাথায় রেখো। হ্যাঁ, একটু দেখো অল্প করে আমি সুগার ফ্রি দিয়ে দিলাম, তোমরা চিনি টিনি যা খাবে দিয়ে দেবে এতে। আচ্ছা, তারপরে এই যে বড়িগুলো ভেজে রেখেছি,
এই বড়িগুলো আমি ওপরে দিয়ে দিলাম। এবার কি করবো বলো তো, এবার একটু ঘি নিয়ে আমি দিয়ে দেব। একটু ঘি এতে দিয়ে দিলাম অল্প করে, হ্যাঁ 1 চামচ কি হাফ চামচ ঘি এতে একটু দিয়ে দিলাম। এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু করে খেও, এই সময়টা কিন্তু ভীষণ জরুরি। আমি বারে একটা কথাই বারবার এটার উপর জোর দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমি আবার বলছি, এই এতটা যে আমি নিম পাতা ভেজেছি, এই এতটা কিন্তু দিতে যাবে না, এটা আপনার হাকুচ তেতো হয়ে যাবে, খেতে পারবে না। এইটাকে জাস্ট গন্ধটা ভালো হওয়ার জন্য, আর যেহেতু নিম ঝোল অল্প একটা হালকা তেতো থাকার জন্য এইটা দিয়ে দিলাম। কিন্তু আরেকটাও জিনিস একটু দেখে দেবে যে অনেক নিম পাতা কিন্তু ভীষণ তেতো হয়, হ্যাঁ এইটা একটু বুঝে শুনে দিতে হবে, ব্যাস তাহলেই আমার এই নিম ঝোল রেডি। আর কিছুই নয়, আর নুন মিষ্টি যেমন পরিমাণ মতো তোমরা যেমন খাবে দিয়ে দেবে। এটা হয়ে গেল, আমি আবার আসছি। তাহলে প্রিকশনারি একটা জিনিস তুমি রিপিট করে দাও, সেটা হচ্ছে এতে কোনো লঙ্কা হলুদ পড়ে না, এতে কোনো ফোড়ন পড়ে না, হ্যাঁ এতে কিন্তু ওই নিম পাতা যে ভাজা সেটা প্রথমে ভেজে তুলে রাখতে হবে, কিন্তু নিম পাতার পরিমাণটা 10 to 15 কি 20%, আর ওই 1 আঁটির মধ্যে 80% কিন্তু তোলা থাকবে, এই যেমন এই যে রয়েছে। আর কি সবশেষে বড়িগুলোকে দিয়ে নিম পাতার যে 10% ভাজা থেকে 10% দিয়ে একটু ঘি দিয়ে সামান্য ফুটিয়ে তুলে রাখলেই। না, আর একটা রাঁধুনি ভুলে গেছে, সেটা হচ্ছে হিং দিতে অল্প হবে, সামান্য হিং দিতে হবে। আচ্ছা, এইটুকুই মশলা, এর আর কিছু মশলা নেই। আর আমি শীতের গমন এবং বসন্তের আগমন, এই সন্ধিক্ষণে এই জিনিসটা খুব দরকার। প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাঙালিকে আহ্বান করব, অবাঙালিদেরও আহ্বান করব, সবাই খান। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব নিরাপদ এবং সেফেস্ট, তাই তো? একদম একদম। দাদার সামনে এসে কথা বললেই ভালো হতো, দাদা যেহেতু ক্যামেরাটা ধরে থাকে, মানে নিজেকে আর রেজিস্ট করতে পারে না, পেছন থেকেই বকর বকর আরম্ভ করে দেয়। তার ঠিক আছে, আমি আবার আসছি, হ্যাঁ নিমজল ফিমজল করে দিই, আর রান্নাটা আজকে বলে দিই। দাঁড়াও, রান্নার কোনো গল্প নেই আজকে সেই রকম। এই যে শুধু এই দুটো মাছের ঝাল করবো না, ঠিক ওই যে কি বলে ওগুলোকে, ফুল, ওই সজনে ফুল, যেটা সজনে ফুল দিয়ে দাদা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, ভালোবাসে। কাঁচা লঙ্কা, টমেটো, সজনে ফুল দিয়ে এই মাছের ঝালটা করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো, চা খেতে বসে বন্ধুরা পেপারটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে আবার আমি ক্যামেরাটা অন করে নিলাম, নিয়ে তোমাদের সঙ্গে বলছি কুম্ভ মেলায় গিয়ে কি অবস্থা বলো তো। সরকারিভাবে দেখাচ্ছে যে 30 জনের মৃত্যু, অ্যাকচুয়ালি বলছে 500 আর না হলে 800 হতেই হবে। মানে এত ভিড়ে ঠাসাঠাসি আর পদপৃষ্ট হয়ে মানুষজন মারা গেছেন। মানে সত্যি মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল যে অন্য কিছু যে কাজকর্ম দেখাবো তোমাদের ভিডিওতে, মনটা সেই রকম মানে ভালোই লাগলো না। আর সত্যি কালকুটের কথা মনে পড়ে যাচ্ছে, যে বইটা নিশ্চয়ই তোমরা অনেকেই পড়েছো, অমৃত কুম্ভের সন্ধানে। তা ওনাদের প্রতি উৎসর্গ করেছিলেন, ছোট সিনেমাও হয়েছিল। হ্যাঁ, তা সত্যি মনটা এতই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কত মানে শয়ে শয়ে মানুষ মারা গেছে। সত্যি এইভাবে জানি না, আমার কোনো মানে বোধ বুদ্ধি নেই, এইভাবে পুণ্য সঞ্চয় করতে হবে। যদি ঠাকুরের কাছে বাড়িতে মন প্রাণ ঢেলে যদি তুমি পুজো করো, যদি তোমার আত্মাকে শান্তি দিতে চাও, তাহলে সেটাই ভালো। বলো তোমরা আমার সঙ্গে কি একমত হলে যে এইভাবে পুণ্য সঞ্চয় করতে গিয়ে কত ক্ষতি মানুষের হয়ে গেল? যারা একবার পুণ্য সঞ্চয় করতে গিয়ে তারা আর জানে না যে আমাদের আর পরবর্তীকালে আমাদের আর বাড়ি ফেরা হবে না। মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল, সেই জন্যই একটু ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম। আমি এবার বলি, বৌদি যেটা বললেন তার সঙ্গে যে আমি 100% সহমত তার নয়, তাহলেও আমি যেটা বলবো, প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মিসম্যানেজমেন্ট অফ সরকার এবং সরকারি ব্যর্থতা।
এবং উত্তরপ্রদেশের, যেটা আমাদের এখানে কিন্তু অ্যাটলিস্ট সাগরে এত ভিড় না হলেও কাছাকাছি ভিড় হয় এবং বেশ অনেকটাই ভিড় হয়, এবং সেটা আমাদের সরকার সুন্দরভাবে ম্যানেজ করেন। আমি কাউকে সাধুবাদ বা কাউকে দোষারোপ করছি না, কিন্তু এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সরকারি অনেক বড় যতটা টাকা বিজ্ঞাপনে খরচা হয়েছে, এগুলো আমি জেনেছি গতকাল এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমনে যে আলোচনা সভা ছিল, এইটাই ছিল মেন আর্টিকেল, আর তার সঙ্গে কিছু রোগনালা ছিল। কিন্তু এই আর্টিকেলের সঙ্গে সঙ্গে আমি যে যতটুকু জেনেছি শিখেছি, তো সেটা হচ্ছে এই যে এত লোক গেছে, এত বিজ্ঞাপন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে, তার যদি বিন্দু বিসর্গ খরচা করে সেফটি রিজনগুলোকে বাড়ানো হতো, গেট কিছু বাড়ানো থাকতো, বা সেই অনুযায়ী কিছু লোক যাচ্ছে তাদেরকে চেক পয়েন্ট দাও, তারপরে আবার কিছু লোক গেল বেঁধে রেখে দাও, যেগুলো সুন্দরভাবে মেনটেন করে তিরুপতি বা জগন্নাথ মন্দির উড়িষ্যা বা অনেক জায়গায়। তো এই ধরনের এই ধরনের প্রিভেন্টিভ মেজারমেন্ট সরকারিভাবে নেওয়া উচিত ছিল। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আজ চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে তাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, তাদের আত্মার চির শান্তি কামনা করছি। আর বৌদির সঙ্গে আমি একটা ব্যাপারে ঠিক একটু মত পার্থক্য আমার একটুখানি আছে, সেটা হচ্ছে কে কেমনভাবে পুণ্য অর্জন করবে সেটা আমার বা তোমাদের হাতে নেই। তিনি ঘরে না ঠিক আছে, কিন্তু তুমি মনে করছো তুমি ঘরে বসে পুজো আত্মা করে ভগবানের সেবা করে তুমি করতে পারবে। তারা মনে করছেন এই মৌনী অমাবস্যার এই পুণ্যতিথিতে ওই প্রয়াগ সঙ্গমে 3টে নদীর সঙ্গমস্থলে ওইখানে ডুব গেলে চান করাটা তার বিরাট পুণ্য সঞ্চয়। দেখো, এটা তো তার্কিক ব্যাপার। পুণ্য আদৌ হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা এখনকার দিনে আধুনিক প্রযুক্তিতে কেউ দেখতেও বা জানতে যাচ্ছি না, কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী, যে ধর্ম অনুযায়ী আমাদের জন্ম এবং মৃত্যু এবং আমরা চলে যাওয়ার সময় আমাদের মুখাগ্নি ইত্যাদি হবে, সেটা কিসের ওপর বেস করে না গীতার ওপর বেস করে। ধর্মগ্রন্থে লেখা আছে যে এগুলো করতে হবে। আমার অনেক বড় আপনজন, অনেক বন্ধু, আমার মনে পড়ে এই আমরা কুম্ভ মেলায় যাবার প্রায় 3 দিন আগে আমাকে আমার এক দিদি ফোন করেছিলেন, সাথীদি, যিনি আমার ম্যাকনালি ভারতে চাকরি করাকালীন তাকে অনেক রকম পুরীর গেস্ট হাউস করে দিতাম, কারণ আমাদের ওখানে সুপ প্যালেস একটা বিখ্যাত হোটেল ছিল এবং এখনও আছে, তার সঙ্গে আমার রিলেশনও আছে, তাকে করে দিয়েছিলাম। তিনি আমায় হঠাৎ খেতে বসেছি বলছেন, দাদা কুম্ভে যাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ, ওখানে কোনো যোগসূত্র আছে, ওখানে কোনো হোটেল? আমি বললাম না দিদিভাই নেই। আমি অনেক খোঁজ খবর করে মানে তাকে জোগাড় করে দিতে পারিনি, কিন্তু তার ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল। আমি জানি না তারা সুস্বাস্থ্য নিয়ে যেতে পেরেছেন এবং ফিরতে পেরেছেন কিনা, খোঁজ নিতে হবে। কিন্তু আমাদের ভিডিওটার তো টাইম আমাদের বাঁধা, সেই অনুযায়ী আমাদের এই প্রসঙ্গে আসতেই হচ্ছে। আমরা ভিডিওটা এইভাবেই সাজালাম, একটা ভীষণ ভালো একটা রান্না তোমাদের দেখালাম যাতে তোমরা সবাই খেয়ে ভালো থাকো। আর একটু মনে হলো যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় বাস করি বা থাকি, হ্যাঁ, এই কথাটা নিয়েও একটু আমাদের আলোচনা করা ভীষণ প্রয়োজন। মানে এইটা এখন ভীষণ দরকার যে মানুষজনের কত ক্ষতি হয়ে গেল, ফ্যামিলি মেম্বার্সদের কত ক্ষতি হয়ে গেল, যে এই স্নান করতে গিয়ে জানি না হয়তো তোমার সঙ্গে বা তোমাদের সঙ্গে আমার মতামতের একটু ফারাক হবে, বা যেমন দাদা বললো আমি ব্যক্তিগত অধিকার একদম যে তোমার সঙ্গে আমি এক মতামতে সায় দিতে পারলাম না, ঠিক আছে, তবুও আমি একটা কথাই বলবো যে এইভাবে অকালে চলে যাওয়ার থেকে বাড়িতে বসে পূর্ণ অর্জন করা অনেক ভালো। খ্রিস্টিয়ানরা তারা তাদের গির্জায় বা আমাদের মুসলিম ভাইরা যেখানে আছেন তারা তাদের ঘরের কোণে ভোর 4টে উঠে বিভিন্ন প্রহরে আকবার আল্লাহর নাম প্রে করে নামাজ পড়ে তাদের পুণ্য অর্জন করেন। এগুলো ব্যক্তিগত অধিকার এবং ধর্ম তাদের শিখিয়েছে এগুলো করতে। এগুলোতে আমরা কেউ ফোর্সও করতে পারি না, মতামতও দিতে পারি না, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে এত লোকের সমাগম হবে এবং তার বিজ্ঞাপন নিয়ে ভোটে প্রচার করে প্রচুর টাকা পয়সা খরচা করে, অথচ দেখা গেল যারা গেল তাদের সেফটির কোনো প্রিকশন নেওয়া হয়নি। এটার আমি নিন্দা করছি। এনিওয়ে,
আজকে আর প্রলম্বিত করলাম না, কারণ ভিডিওতে আর জায়গা নেই। তোমাদের সবাইকার শুভেচ্ছা, মানে শুভকামনা তোমাদের প্রতি রইল। নতুন যারা বন্ধু হয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে নিয়মিত আসুন, আমাদের ভিডিও দেখুন। আপনাদের খুব খারাপ লাগবে না, কারণ আমি নিজে ডিজাইন ইঞ্জিনিয়ারিং ছাত্র, সুতরাং আমি চেষ্টা করি জিনিসটাকে খুব সুন্দর করে প্লেস করতে, এবং আমার এটা বিতর্কিত কথা, অনেকের থেকে আমি একটু আলাদাভাবে আমার ভিডিও পোস্ট করি। এবার দেখা ভালো লাগাটা আপনাদের বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের যে ধরনের ভিডিও থাকে তাতে কারোর বোর লাগা বা খারাপ লাগার কথা নয়। মানে কি বলতো, আমি তো আমার লাইফস্টাইল ব্লগটা তুলে ধরি এক একটা দিন, যেমন আজকে এই যে কুম্ভ মেলাটা নিয়ে বলাটা আমার উচিত, কারণ আমার লাইফের ওপর দিয়ে হচ্ছে এগুলো আমি দেখতে পাচ্ছি চোখে, আমরা সমাজে আছি, এইগুলো না বলে উপায় কি বলো? যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জন্য শুভেচ্ছা রইল। টাটা, টেক কেয়ার, বাই।